প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। নমস্কার। একদা সিপিএমের নেতা, এমএলএ, মানে এই রাজ্যে আমাদের জেলার যে কটা পাওয়ারফুল মিনিস্টার আমার দেখা, তার মধ্যে অন্যতম একজন মন্ত্রী, পাওয়ারফুল মন্ত্রী, বিশিষ্ট শ্রমিক নেতা, এডিডিএ চেয়ারম্যান হিসাবে বংশগোপাল চৌধুরীর একাধিক ইন্টারভিউ আমি এই এক্সপ্রেস নিউজের স্টুডিওতে করেছি, কিন্তু নিয়তির নির্মম পরিহাস, আজ আমি সেই বংশগোপাল চৌধুরীর ইন্টারভিউ করছি যিনি সিপিএম থেকে বহিষ্কৃত একজন নেতা। যারা সিপিএমের রাজত্ব দেখেছে, তারা, যারা বংশদাকে চেনে, তারা দেখেছে যে এই জেলাতে একসময় বাঘ আর ছাগল একসঙ্গে জল খেত এক ঘাটে। বংশদার চলতি আমরা দেখেছি। হঠাৎ করে আজকে বংশদা বহিষ্কৃত। বংশদা, আপনাকে এক্সপ্রেস পরিবারের পক্ষ থেকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। কি হয়ে গেল সিপিএমের সঙ্গে? সিপিএমের সঙ্গে আমার তো কিছু হয়নি ব্যক্তিগত। সিপিএম থেকে আমাকে বের করে দেওয়া হয়েছে। এখন আমি প্রাক্তন সিপিএম, এইটা এখন তকমা, আর কিছু না। কিন্তু কেন আপনাকে বার করাটা, মানে আপনাকে বার করা, ঋতব্রতকে বার করা বা বাকিদেরকে বার করা, এই যে বার করার আগে একটা টিপ পড়িয়ে দেওয়া, মানে এইগুলো, মানে আপনি কিভাবে ব্যাখ্যা করছেন? ঋতব্রত আমার থেকে জুনিয়র বয়সে, ছোট, ছাত্র ফেডারেশনের সেক্রেটারি ছিল। আমি ওর সম্পর্কে একটা কথাও বলবো না, ওর ঘটনা নিয়ে সেটা ও বলেছে, যা হয়েছে। আমাকে যেটা বলা হয়েছিল, কেউ একজন মুর্শিদাবাদের মহিলা কমরেড, তিনি কোনো ছোটো কাগজেও বোধহয় যুক্ত আছে, তারপর অনেক রকম কিছু করে, আমি জানি না সেগুলো, চিনি নাও কেন, আমি কোনোদিন সামনে থেকে দেখিনি। এখন আমাকে কেউ সামনে না দেখিয়ে দিলে আমি চিনতে পারবো। হোয়াটসঅ্যাপে আমার কাছে কিছু জানতে চায়, প্রথম আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বার হাই করে জানতে চায়, তারপরে বাকি যা আছে সেগুলো এবারে একটু লাউডলি বলুন। হ্যাঁ, তারপরে যা আছে প্রথমে আমার কাছে হোয়াটসঅ্যাপে জানতে চায় কিছু নিজে থেকে। এরকম নয় যে ওকে আমি কোনো ফেসবুক ফ্রেন্ড করেছি বা কিছু করেছি, হোয়াটসঅ্যাপটা ওই দিক থেকে আসে। আর তারপরে জানতে চায় কিছু ট্রেড ইউনিয়নের ব্যাপারে। সম্ভবত উনি বোধহয় খুব মিছিল টিছিলে যেতেন, ওই শ্রমজীবী মহিলা, হ্যাঁ, ইত্যাদি। ওটা তো ওয়ার্কিং উমেনদের একটা বড় জায়গা থাকে, এটা সিআইটিউর একটা ব্যাপার। তখন আমি তাকে কিছু তথ্য দেবো, এসব ইত্যাদি বলি। আমাকে তারপরে বহরমপুরে, বোধহয় সম্ভবত বহরমপুর হবে বা কোথাও যেতে বলে, দেখা করতে বলে। যাইও নি, কারণ আমার একবার যাওয়ার কথা ছিল ডোমকলে আনিসুর রহমান সাহেবকে দেখার জন্য, যে আজকে মৃত্যুশয্যায় আছে, আমার সহকর্মী ছিল মন্ত্রিসভায়। কিন্তু আমার যাওয়া হয়নি। আমার গাড়ি কোনোদিন না পশ্চিম বর্ধমানের বাইরে খুব কম জায়গাতেই গেছে, আমি যাইও নি।
তারপরে একটা কি অভিযোগ করেছে, যেটা করতে পারে না, নিয়ম মাফিক সেটাকে ফেসবুকে ছড়িয়ে দিল এবং একটা চক্র তাকে উৎসাহিত করলো, যাদেরকে আমি কোনো কারণে হয়তো যাদেরকে আমি চটিয়ে রেখেছি, শত্রু হয়েছে, এবং সেটা আমার দলের ভেতরেই কিছু লোক, আচ্ছা, বাইরের নয় যে আমি বলবো, তারা তো কোনোদিন আমাকে আক্রমণ করেনি। না, কিন্তু বংশদা এইখানে আপনাকে একটা আমি প্রশ্ন করতে বাধ্য হচ্ছি যে ধরুন একটা অভিযোগ আপনার উপরে একজন মহিলা করলেন, তো অন গুড ফেথ হোক বা যেমন করে হোক আপনার একটা ওনার সঙ্গে সম্পর্কের কথা উনি যখন বলছেন, তো উনি যে চ্যাটগুলো পাবলিশ করেছেন সেটা তো একতরফা। আপনি তো একজন মানে ধরুন পরোপকারী মানুষ এবং আপনি এথিক্যাল মানুষ, চ্যাটটা তো একতরফা প্রকাশিত হয়েছে। যদি কিছু চ্যাট হয়ে থাকে তো তার তো অন্য একটা দিক আছে, সেই দিকটা আপনারও তো সামনে আনা উচিত। সেটা তো প্রকাশিত হয় না। হ্যাঁ, এটা আমি তোমাকে তুমিই বলছি। হ্যাঁ, আপনি তুমি আমাকে বলবেন, আপনার সঙ্গে তুমি আমাকে আজকে চেনো না। হ্যাঁ, আমার নিয়ে তো বহু ক্যাম্পেইন বহু জায়গায় হয়েছে এক সময়। 100 বার 2011 সালে আমার বাড়ির পাশ দিয়ে কত লোক কত কি বলতে বলতে গেছে। অনেকে ভাবতো আমার বাড়িটা নাকি রাজপ্রাসাদের মতন। তারপর যখন ছবি তুলতে গেছে তখন আশাহত হয়ে চিৎপাত হয়ে আমাকে নিজেই বলেছে যে আপনার বাড়ির ছবি তুলতে। আমি তো গেছিলাম আপনার বাড়িতে, মনে আছে আপনার একজন কারখানার মালিকের সাথে। হ্যাঁ, আমি তো নিজে দিয়ে অবাক হয়ে গেছিলাম। আর তখন তো তৃণমূল সদ্য বলেছিল যে এডিডিএতে আপনার দুর্নীতির বিরুদ্ধে হোয়াইট পেপার বার করবে। আজকে অনেক বছর হয়ে গেল, কোথাও কোনো হোয়াইট পেপার তো আমরা দেখলাম না। হ্যাঁ, দিয়ে যায় যেটা আপনি যেটা বলছিলাম। হ্যাঁ, তো তারপরে অপপ্রচার এরকম তো থাকে। এবার তাদেরকে কোনো কারণে আমি চটিয়েছি, যা করেছি। এই যে যেমন একটা প্রচার আমার সম্পর্কে ছিল যে হারাধন রায়কে আমি নাকি পার্টি থেকে। না, ওইটাতে আমি আসবো, ওইটা আমার কাছে স্পেসিফিক কম। আপনি এই মহিলার ব্যাপারটা আগে শেষ করুন, কারণ এটা খুব অস্বস্তিকর একটা ব্যাপার। মানে আমার পক্ষে আমাকে জিজ্ঞেস করতে, আমি কালকে রাত্রে আমাদের একজন সিনিয়র সাংবাদিক বন্ধু লিখেছেন আমাদের গ্রুপে যে বংশদাকে তুমি বসাতে পারবে, এটা আমার বিশ্বাস ছিল। আমি বলেছিলাম ওকে যে বংশদাকে আমি 30 বছর চিনি। আমি গ্রুপে লিখেছি যখন বংশদা মানে অ্যাকচুয়ালি আপনি তো রবিন সেনের কোলের ছেলে, তো আপনাকে রবিন সেন কীভাবে ব্যবহার করেছে আমার থেকে বহুত কম লোক জানে। রানীগঞ্জে প্রেস ক্লাবটা আমি করতাম আর কি, তো সেই সময় আমি দেখেছি যে আপনার পাওয়ার বুদ্ধদেব বাবুর গভর্নমেন্টে মানে নিরুপম সেনও 3-4 নম্বরে হয়ে গেছিলেন, আপনি 2 নম্বর জায়গাটা ভোগ করে এই জেলাটা কিভাবে চালিয়েছেন। আর দেখতে শুনতে আপনি সব সময় কিন্তু হ্যান্ডস অফ ছিলেন। তখন আপনার কিছু হলো না, এই সময় মতিভ্রমটা কি করে হলো আমি এটা জানতে চাইছি। আপনার অভিযোগ তো তখন আমি শুনি নাই, এখন কি করে আপনাকে, মানে এইটা কি সত্যি মতিভ্রম না সত্যি কিছু যদি থাকে? দেখুন, দিলীপ ঘোষের মতো স্বীকার করাটাও একটা বড় বোনের ব্যাপার আর কি। দিলীপ ঘোষ স্বীকার করেছে আমি জানি, কিন্তু আমি যেটা বলতে চাইছি যে প্রথমত তার কোনো অভিযোগ থাকলে সে তো আমার সম্পর্কে ব্যক্তিগত স্তরে অভিযোগ দিত 100 বার। হ্যাঁ, এবারে যদি বলে যে না আমি মনে করি যে একজন রাজনৈতিক নেতৃত্ব হিসেবে সে আমার সম্পর্কে, সে যেহেতু দলের কাছে কমপ্লেন করেছে, করতেই পারে, যে কেউ করতে পারে। এর আগে একজনকে সাজিয়ে পাঠানো হয়েছিল, এই সূত্রে আমি বলে রাখি, পরে ভুলে যাব। এই গত 4 মাস আগে একজনকে পাঠানো হয়েছিল এই জেলারই, খুব মানে আমার দুঃখ লাগছে বলতে। তারপরে তার সঙ্গে এত খারাপ ঘটনা জড়িয়ে আছে, পশ্চিম বর্ধমান জেলার নেতারা এসব আজ আমাকে বাধ্য করলো বলতে, এবং যারা এই কলকাঠি নাড়তে থাকলো ফেসবুকে, আজ তারা বাধ্য করলো। এই যে যাকে সাজিয়ে নিয়ে গেছিল, যে ছেলেটি নিয়ে যায়, সে আমাদের জেলায় এসে হোটেলে থেকে অতি নোংরা কাজ করে এবং 2-1 সম্ভ্রমহানি করেছে, তার সাথে খারাপ সম্পর্ক তৈরি করেছে। কখনো অ্যাকশন নেয়নি, কিন্তু আমি তার বিরুদ্ধে সোচ্চার ছিলাম, যেহেতু সে রানীগঞ্জকে, আসানসোলকে, এইসব এলাকাকে নষ্ট করার চেষ্টা করেছে। এবারে সাজিয়ে নিয়ে গেছিল, আমি বলি ঘটনাটা শেষ। তখন রাজ্য নেতৃত্ব বলে আমরা এটা কোনো মতে মানতে পারি না, এই ঘটনা নয়। ইভিন দেন যখন বলেছে আমাকে ডাকা হয়েছে, নিয়ম মাফিক আমাকে ডেকেছে। ডাকার পরে তারপরে আমি বলেছিলাম যে আর আমাকে ডাকবেন না, আর ডাকবো না।
আমি এর রেলিভেন্সে আর একটা প্রশ্ন করে আমি এই চ্যাপ্টারটা ক্লোজ করব, কারণ হচ্ছে এটা আমার খুব অস্বস্তি লাগছে। তাও আপনাকে আমি বলি যে এই যে আপনার পার্টিতে রাজ্য কমিটির যে কথা আপনারা বলছেন, তো সুশান্ত ঘোষের নামে একটা ভিডিও বেরোলো, তন্ময় বাবুকে কিছুদিনের জন্য সাসপেন্ড করা হলো, আপনারই ডিওয়াইএফের কলকাতার জিএস সোহম তার বিরুদ্ধে একটা ভিডিও চালাচাল হলো, আপনার শুধু একতরফা একটা চ্যাট বেরোলো এবং আপনাকে রাত্রের অন্ধকারে বহিষ্কার করে দেওয়া হলো। আমি বলছি না যে এই যে এদের যেটা বেরিয়েছে সেইগুলো অভিযোগগুলো সত্যি কি মিথ্যে আপনার পার্টি ডিসাইড করবে, কিন্তু আপনার মনে হচ্ছে না যে চ্যাটের বিরুদ্ধে এত বড় একটা অ্যাকশন নেওয়ার আগে আপনাকে কনফিডেন্সে নেওয়া উচিত ছিল? আপনারও তো কিন্তু আত্মপক্ষের সমর্থনে বক্তব্য থাকতে পারে। আমি তো অত্যন্ত যারা পুরনো নেতা, আজ আমারও খারাপ লাগছে তাদের নাম আমায় নিতে হচ্ছে। রবীন সেন, বিকাশ চৌধুরী, হারাধন রায় তো আছেই, পরে যখন প্রশ্ন করবেন আমি বলবো। তারপরে হারাধন বাবু, সুনীল বসু রায়, সব দিকপাল নেতা যারা, ইভেন এখনো দুর্গাপুরে আছেন জীবন রায়, ট্রেড ইউনিয়নের অন্যতম স্থপতি ছিলেন, এরা সবাই আমাকে চেনে। আমার খারাপ লাগছে যে এইসব কথা আমাকে বলতে হচ্ছে আজকে, কারণ আমি বলতে এই জন্য এসেছি, যদি না আসতাম তাহলে তুমি ভাবতে আমি এড়িয়ে গেলাম। না, এটা আপনাকে তো চিনি আমি কোনো সার্টিফিকেট নম্বর হচ্ছে, আমি মনে করি সামনে দাঁড়িয়ে ফেস করা, যদি আমার কোনো ভুলও থাকে, পৃথিবীতে ভুল স্বীকার করা, ভুল সংশোধন করা, এটাই হচ্ছে বড় কাজ। কিন্তু আমি সেই কারণের জন্য আজকে হাজির হয়েছি। এবারে ওই যে সাজিয়ে যখন পাঠানো হলো, তখন রাজ্য তো বুঝতে পারছে একটা পরিকল্পনা কাজ করছে, তাহলে ফেসবুকে এটাকে ছড়ানো, আমি আইনের কথা ছেড়ে দিলাম, আইটির যে আইন আছে তার 66A ধারাতে নোটিশ তো আমি ধরাবই, অনেককে ধরাবো। হ্যাঁ, ওটা তো এবং এখন যারা এনক্রিপ্টেড, মানে ওটা তো কথাবার্তার একটা প্রাইভেসি আছে, ওই আইটি অ্যাক্ট আছে, কি আছে, লয়ারের পরামর্শ আমি নিচ্ছি, সবই করব। এবার এখন হচ্ছে আবার কিছু মাতব্বর লোক ঢুকে গেছে এই সুযোগে, যে কোনো দিন হচ্ছে যে ভাবেনি আমাকে, মানে কোনোভাবে হচ্ছে যে মানে আমার জামাটা এরকম ছুতে পারবে, সে ভাবছে আমার হচ্ছে যে চুলের মুঠি ধরে আমাকে রাস্তায় ফেলবে, যা খুশি লিখতে শুরু করেছে। তাদেরও নোটিশ ধরাবো। এই দুর্গাপুর ইস্পাতের দুজন আছে, আমার কাছে নাম আছে, কি লিখছে যা খুশি, পলিটিক্যালি আমার বিরুদ্ধে লিখছে। আমি নাকি রাজনৈতিক স্তরে থেকেও আমি নাকি ইলেকশন সাবোটেজ করেছি। আমি যদি ইলেকশন সাবোটেজ করতাম তাহলে জাহানারা খানের ভোটের পার্সেন্টেজ বাড়তো না। গত দুটো লোকসভাতে, বিগত দুটো লোকসভা হয়েছে 19 এবং 24, 19 এবং তার আগে যেটা 14 আমার ভোট বেশি ছিল, 19-এ 8-এ দাঁড়ায়, তারপরে 21-এ যে বাই ইলেকশন হয় সেখানে 1 ইঞ্চি ভোট বাড়েনি। জাহানারার কিছু হলেও তো ভোট আজকে বেড়েছে। কে ছিল সেই ইলেকশনে, পুরো হালটা কে ধরেছিল? তাহলে আমি কোথায় সাবোটেজ করলাম? আর যাদের শিষ্যরা এসব লিখছে তারা কি রোল প্লে করে? আমি এই জন্য বলতে এসেছি আজকে যে এই যে পরিকল্পনা মাফিক একের পর এক কুৎসা রটনা করা হয়েছে। সিআইটিউর জেলা সম্মেলনের আগে হোয়াটসঅ্যাপে যারা বাজে কথা লিখলো, 4 জন রাজ্য নেতৃত্বকে জড়িয়ে দিয়ে লক্ষ্য করে, কই তার তো কোনো বিচার হয়নি। এমনও কেউ আছে যার বিরুদ্ধে সেই হোয়াটসঅ্যাপ চ্যাট এখনো রাখা আছে রাজ্য দপ্তরে, এবং সে দিনের পর দিন এখানে কাজ করে যাচ্ছে, ওই তাকে তো কোনোদিন একটা শোকজ ধরানো হয়নি। তাহলে টার্গেট আমি টার্গেট, আপনি তাহলে বলছেন টার্গেট না, আপনি ভিক্টিমাইজ। কারণ হচ্ছে যে আপনি এটা স্বীকার করছেন যে আমি যে নামগুলো বললাম যাদের বিরুদ্ধে ভিডিও ভাইরাল হয়েছে, আমি যে নামগুলো বললাম আপনি তাদের বিরুদ্ধে, আমি তো বলতে যাব না, কিন্তু হ্যাঁ, তার মানে রাজ্য কমিটির উপরেও তো আপনি পক্ষপাতের অভিযোগ লাগাচ্ছেন। পক্ষপাত একটা কথা আমাকে আবার আমি রিপিট করছি, যে যখন একটা মিথ্যা প্রমাণিত হলো একটা ঘটনা, ঠিক তারপরে যখন এটা গেল, তাহলে এত তৎপর হয়ে গেল, কারণ ওই আইসিসি না কি বলা হচ্ছে, তো আইসিসির লোকেরা জানেন না, আমি তো সোজাসুজি বলবো না, কিন্তু এখানে নিন্দুকেদের একটা আলাদা ব্যাখ্যা আছে। ব্যাখ্যা হচ্ছে যে মানে মানে আমি এবার কিছু পলিটিক্যাল করা, আমি এই প্রসঙ্গটা শেষ করে নেব লাইনটা। এবারে যদি আমাকে বলা হয় যে রাত্রেবেলায় হঠাৎ বিবেক জেগে উঠলো আইসিসি কমিটির, সেই কমিটি কে আমি তাও জানি,
আমি জানবো না কেন, আমি তো এতকাল ভেতরেই আছি, ছিলাম, আজকে আর নেই। তো এবারে তারা তাদের বিবেক অন্য সময় জেগে উঠেছে, তো পূর্ব বর্ধমানে বিবেক জেগে ওঠে, কালনাতে জেগে ওঠে, কাটোয়ায় জেগে ওঠে, তাদের বিবেক দক্ষিণ 24 পরগনা, তারপরে হুগলি, সব জায়গায় জেগে ওঠে, জেগে ওঠে না? আপনার জেলাতে, আমার জেলায় জেগে ওঠে, আপনার জেলাতে যে পার্টি অফিসগুলো, এখন তো অনেকগুলো পার্টি অফিস, আমি সরাসরি বলছি না, অনেকগুলো পার্টির অফিসের ওই বাবা রাম রহিমের মতন একটা মানে জায়গাতে পরিণত হয়েছে, ঠিক আছে? এবং আমিও তো নাম বলছি না, আমাদের কাছেও কিছু ডাটা আছে, এই জন্যই তো বলবো না যে কি আমার রুচিতে বাধে। তারপরে যাদেরকে হেলমেট দিয়ে সেভ করে দেওয়া হলো, সেটা তো এলো না সামনে। এগুলো যদি আসে, এবং আমার কাছে কিছু দলের জেলার নেতার বিরুদ্ধে শীর্ষ 2-1 জন আছে, তার মধ্যে যে চ্যাট আছে আমার কাছে, কমপ্লেন করেছে পার্টির স্তর থেকে আমার কাছে কমপ্লেন, যেহেতু আমি জেলার নেতৃত্ব ছিলাম। আমি তো কোনোদিন সেই কাগজ বার করিনি, কোনোদিন তো আমি সেটা রাজ্যই দিতে যাইনি, কোনোদিন আমি তাদেরকে ডেকে জিজ্ঞেস করিনি। এইগুলো তাদের প্রাইভেট ম্যাটার, কোনো কিছু ছিল, আবার হয়তো মিলে গেছে। আর কে কখন কার সঙ্গে ভাব করতে যাচ্ছে, কে কোথায় কার সঙ্গে গল্প করতে যাচ্ছে, কে কার সঙ্গে চা খেতে যাচ্ছে, তারপরে আবার ঝগড়া হচ্ছে, আবার কেউ লিখে দিচ্ছে, আবার কারোর কোনো কমেন্ট। আপনি যদি মঙ্গল গ্রহে গিয়ে কিছু করেন তাহলে আলাদা ব্যাপার, কিন্তু ভারতবর্ষে যদি কোথাও কিছু করেন এটা ধরা পড়বে। এবারে কমিটি, আজকে মিডিয়া, আজকে এবার আমি কি বলছি, যেই কনফারেন্স আসবে, কেউ না কেউ কাউকে কমিটিতে চেপে দেওয়ার জন্য একটা তার বিরুদ্ধে পাঠায়, প্র্যাকটিস। এই যে সিআইটিউর জেলা কনফারেন্সের, যে কনফারেন্সে এবারেও আমি জেনারেল সেক্রেটারি হয়েছি, তো আমার বিরুদ্ধে কেন করা হলো? কারণ আমাকে তো আটকাতে পারেনি, আটকাতে পারলো না, সেটা একটা আমার অপরাধ হয়ে গেল। আমাকে আটকাবে কি করে? মেজরিটি পিপল আমার দিকে, এবার আপনাকে তো মেজরিটি মাইনরিটি তোমাকে মানতে হবে। তখন স্ল্যান্ডারিং হলো হোয়াটসঅ্যাপে, ওই দেখলো না তো পার্টির আইসিসি, রাজ্য কমিটি দেখলো না তো? আরও বহু ঘটনা আছে। এই যে যারা সিন্ডিকেটের একটা অংশের থেকে টাকা নেয়, আমার ফাইট তাদের বিরুদ্ধে, আমি মন্ত্রী থাকার থেকে ছিলাম, তারা মন্ত্রী থাকার থেকে আমার শত্রুতা করেছে। অভিযোগ এটাও যে আপনি মানে অ্যাকচুয়ালি প্রবলেমটা কি হচ্ছে যে এখন আপনি দুর্বল হয়ে গেলেন, কারণ হচ্ছে পঙ্কজকে আপনি তৃণমূলে পাঠিয়ে দিলেন। আমি পাঠিয়ে এটা নিন্দুকেদের কথা, আমাকে তো আপনার বিরুদ্ধে কথাগুলোও তো শুনতে হবে। তা আপনি পাঠিয়ে দিলেন, আর তাতে কি হলো? হ্যাঁ, আর যারা বার করলো তারা আপনাকে বার করতে পারলো। এই আমি নামও বলে দিচ্ছি, গৌরাঙ্গ চ্যাটার্জি, পার্থ মুখার্জি, আবাস রায়চৌধুরী। গৌরাঙ্গ যদিও মাঝামাঝি আছেন, আপনার সঙ্গেও ভালো সম্পর্ক আছে। এদেরই চাপে তো আজকে ওদের নিন্দুকেদের বক্তব্য হচ্ছে যে আপনারা এখানে কোণঠাসা হয়ে গেছিলেন, এবং আপনি তৃণমূলের সঙ্গে খুব ভালো পঙ্কজের মাধ্যমে লিয়াজও করে আপনি একটা বড় ডিল করলেন, যে ডিলে হিসাবে আপনি নেক্সট নাকি তৃণমূলে যোগ দেবেন, এইরকম একটা অভিযোগ আপনার নিন্দুকেদের বক্তব্য। কি ডিল হলো, মানে এটাই তো আমিও জানতে চাইছি। আমি কালকে রাত্রে যেটা প্রশ্ন করেছিলাম, ডিলটা কি হলো আপনার? তুমি এটা একটু থেমে বলো, আমি ধীরে ধীরে শুনি। ধীরে ধীরে বলুন, চলো। ডিল হয়েছে কি ডিল হয়নি, এইটা যারা লিখেছে আমার কাছে আছে ফেসবুকের কপি, একটা একটা করে লিগ্যাল নোটিশ ধরাও, আচ্ছা, 1 by 1, ঠিক। এবং তাদেরকে গিয়ে এবার কোর্টে আর নয়তো পুলিশ অন্য জায়গায় প্রমাণ করতে হবে যে ডিলটা কি। আচ্ছা, আমি তো ডিল করিনি। আচ্ছা, আর যে আছে আমার কাছে তাদের নাম ধরে ধরে, অ্যাড্রেস ধরে, দুর্গাপুরের একজন আছে, আগে প্রথম তাকে ধরাবো, সে নাকি বিরাট দিকপাল, সে যে কত বড় আমার থেকে বেশি কেউ জানে না। এবার তাকে ধরাবো লিগ্যাল নোটিশ, তারপরে তার যখন উত্তর যাবে তখন সাগরেদরা পরে বুঝবে, এবার বুঝবে, এবার নোটিশগুলো যাক। আমি এটুকু বলে দিলাম। মানে তাহলে আমার সাথে ডিল যদি অস্বীকার করছেন যে একটা মিনিট মতো, ডিল যদি আমার হয়ে থাকতো, ডিল হঠাৎ আজকে ডিল হয়ে গেল, এই ডিল তো 11 সালের 12 সালের পর থেকে হতে পারতো। তখন পঙ্কজকে তৃণমূলে কে চাইতো তো আমাকে, ডিল আমার হলো না, পঙ্কজকে পাঠিয়ে দিলাম আমি নিজে না গিয়ে ওকে পাঠিয়ে দিলাম, পঙ্কজকে আমি মন্ত্রী। আপনাদের এটা তো একটা আমি সিটিং এমপি ছিলাম। না এটা তো বংশধর। আমাকে একটু সাপ্লিমেন্টারি কোশ্চেন না করতে দিলে লোকে বলবে যে আমি এটা ফিক্সড প্রোগ্রাম করছি। আমার একটা কথা আপনাকে আমি যেটা জানতে চাইছি, যে নিন্দুকেদের কিছু প্রশ্ন আপনাকে দিতে হবে। যেমনি একটা প্রশ্ন হচ্ছে যে আপনি আর পঙ্কজ কোণঠাসা হয়ে গেছে
গেছিলেন বলে আপনি পঙ্কজকে পাঠালেন, তারপরে আপনি নিজের যাওয়ার রাস্তাটা করলেন, এটা অভিযোগ। কারণ হচ্ছে তাদের সাপ্লিমেন্টারি অভিযোগ হচ্ছে যে বংশগোপাল চৌধুরী একটা 144 কেস কোনোদিন খায়নি, বংশগোপাল চৌধুরী পাওয়ার ছাড়া থাকতে পারে না, বংশগোপাল চৌধুরী পাওয়ার মঙ্গার। এই জন্য এই মানে মাছকে যেরকম জল থেকে বার করলে ছটফট করে, বংশগোপাল মুখার্জি এখন পাওয়ারের জন্য ছটফট করছে বলে সে তৃণমূলে যাওয়ার জন্য সমস্ত রকম মানে করে। লোকে তো নিন্দুকেরা তো এটাও বলছে যে আগামী দিনের আসানসোলের এমপি আপনার মধ্যে লোকে তৃণমূলের দেখছে, এই রকম একটা কেন আপনাদের দল থেকে যারা যোগ্য লোকেরা যায় তাদের এমপি করা হয়, এটা নিন্দুকেদের বক্তব্য। কি বলবেন এবার আপনি পুরোটা বলুন। পুরোটা আমি বলি? হ্যাঁ। আচ্ছা, হাসি না, হাসবো না, উত্তর দেবো আমি সেই ভাবছি। আচ্ছা, 11 সালে আমি সিটিং এমপি ছিলাম, ছিলাম তো, ছিলেন। 14 সালে তাহলে আমি জয়েন করে গিয়ে ফাইট করতে পারতাম। আমি জানতাম অবধারিত আসানসোল সিটে হারবো, 11-র পরে জিতবো না, এটা জানতাম। বিশেষ করে আসানসোল আসন অসম্ভব ছিল, একদম জেনেও তো দাঁড়িয়েছিলাম। আচ্ছা, এইবারে হচ্ছে মামলা নাকি 144 ধারা আমার নামে হার ছিনতাইয়ের মামলা আছে, এই কোর্টে এখনো পেন্ডিং আছে। মানে আপনি লাঠি খাননি কোনোদিন? হ্যাঁ, খেয়েছেন। আচ্ছা, বামফ্রন্টের আমলে বামফ্রন্টের আমলে খেয়েছেন? বামফ্রন্টের আমলে না, শোনার দরকার আছে। সবাই যে আমাকে মনে করে, আমার তো মুশকিল, আমার এই গায়ের রংটা হয়তো ফর্সা, হয়তো আমি, তুমি যেমন বলো আমি দেখতে ভালো, আমার কি অপরাধ আমি জানি না। এবারে আমাকে বুট জুতো করে এখানে বুকে লাথি মেরেছিল যখন আমি এসএফআই করতাম, রিক্সা থেকে ফেলে দিয়েছিল, আমার মাথাটা ছেঁচে দিতে গেছিল। সেই জন্য আমার কেস নেই, আমার নামে এক্সক্লুসিভের কেস হয়েছে 11 সালের পরে আসানসোল কোর্টে। অজয় নন্দা হাসতেন তখন, আমি এক্সক্লুসিভ চিনি না তো, আমাকে এক্সক্লুসিভ কেস দিয়েছে, যাকে দিয়েছে। এখানে হার ছিনতাইয়ের মামলা কার জন্যে? হিন্দুস্তান স্টিল এমপ্লয়িজ ইউনিয়নের অফিস হামলা হয়েছিল না কি হয়েছিল, আমি শুধু এসেছিলাম শান্তি করার জন্য, পুলিশকে বলেছিলাম, ব্যাস, সেটা কেউ দেখে নিয়ে হয়তো মামলা করেছে। তো সে হার ছিনতাই যদি করে থাকি, তাই হার আমাকে জেলে গিয়ে হার ফেরত দিতে হবে, এগুলো কোনো কথা নয়। কথা হচ্ছে বিফোর কিলিং এ ডগ গিভ হিম এ ব্যাড নেম। এটা খুব বড় কথা, এবং যা পারে বলে আমি জানি অনেক কিছু। মানে আপনি বলছেন আপনার কোনো ডিল হয়নি? আচ্ছা, কেন ডিল? কি ডিল তাহলে? তৃণমূলের সঙ্গে আপনার কোনো ডিল হয়নি? কি ডিল আমাকে তো বলতে হবে। তুমি বলো না, তুমি যা জানো বলো না। যারা বলছে ওই দুর্জনেরা, তারা বলুক না, তোমাকে বলুক কনফিডেন্সিয়ালি, তুমি এখনই ফোন করে এটা অফ করে জেনে নাও যে কি ডিলটা হয়েছে, ওকে ক্ল্যারিফাই করে। তাহলে আগামী দিনে মানে তাহলে আমি আপনাকে একটা তাহলে একটা অন্যভাবে প্রশ্নগুলো করি। ওই প্রসঙ্গটা যেটা ছিল মুর্শিদাবাদের কেসটা, সেটা আপনি আপনার মতন জবাব দিলেন, আপনি নোটিশ দেবেন, কি লিগাল করবে সেটা আপনি বুঝবেন। আপনি বংশদা, আপনি ফেসবুক আলাদেরও দেবো, ঠিক আছে। বংশদা, আপনি এটা কি স্বীকার করেন যে ইতিহাস নিজেকে নির্মমভাবে রিপিট করে? আপনার বিরুদ্ধে সবথেকে বড় অভিযোগ হচ্ছে যে আপনি রবীন সেনের কোলে বসে, ঠিক আছে, রবীন সেনের কথার উপরে হারান্ধন রায়কে প্রকাশ্যে হেনস্থা করে এবং তাকে পার্টিটা ছাড়তে বাধ্য করেছিলেন একটা সময়। আর রবীন সেন আপনাকে যেহেতু পাওয়ারফুল মিনিস্টার করে রেখেছিল, কারণ হচ্ছে দিলীপ মজুমদারকে যাতে কোনোদিনও মন্ত্রী করতে না পারেন, এই জন্যে আপনাকে ব্যবহার করেছিল দিলীপদাকে আটকাবার জন্য, এবং আপনাকে ব্যবহার করেছিল হারাধন রায়কে শাস্তা করার জন্য। সেই হারাধন রায় আপনার রাজনৈতিক গুরুও ছিলেন একটা সময়। ইতিহাসকে দেখুন আপনি মিলিয়ে তো, যে সেই হারাধন রায়কে যেরকম পার্টি ছাড়তে হলো, আপনাকেও পার্টি ছাড়তে হলো। আর আজকে যেটা শুনছি যে আপনি নাকি হারাধন রায়ের মতনই, আজকে একটা সর্বভারতীয় পেপারে বেরিয়েছে যে আপনিও এখন কারুর কোনো দলে যাচ্ছেন না, সেই রকমই হারাধন রায়ের সঙ্গে মাওবাদীদের, সিপিএম, কংগ্রেস, তৃণমূলের সঙ্গে যোগাযোগ রেখে, মানে আচ্ছা, মানে মাওবাদীটা বাদ দিন, মানে এক্সট্রিমিস্ট, আপনি সিপিআই এমএল এর কথা বলছি আমি, তাদের রাজনৈতিক দল, হ্যাঁ, সোমনাথ দাসদের দল, ঠিক আছে, এদের সঙ্গে, হ্যাঁ, এদের কোঅর্ডিনেশন করে আপনি একটা প্যারালালি রাজনৈতিক মুহিম বা অ্যাক্টিভিটি করবেন। আপনি তৃণমূলে যাবেন না, এটা করবেন, সেটাও তো হারাধনদারই পথ দেখানো। কিভাবে এটাকে ব্যাখ্যা করবেন? হ্যাঁ, প্রথম কথা হচ্ছে রবীন সেন কাউকে জীবনে ব্যবহার করেনি। আচ্ছা, ঠিক। মিলিটারি ম্যান, নৌবিদ্রোহ থেকে ওকে অপমান করা হবে, আমি যদি সত্যটা এখানে না বলি, ওর সম্পর্কে দুটো কথা না বলি। আজ কোথায় তিনি? 96 সালে মারা গেছেন, কত দিন যুগ হয়ে গেল। নৌসেনা, নৌবিদ্রোহের
সময় মিলিটারি থেকে স্বাধীনতা আন্দোলনে ডিমোভ হয়ে উনি এসেছিলেন। নেতাজি সুভাষ বোসের রাঁচির সম্মেলনে যোগ দিয়েছিলেন। রবীন সেন কাউকে পরোয়া করতো না, কাউকে ব্যবহার করে আপনাকে খুব ভালোবাসতো, জানতো আপনি বর্ধমান ইউনিভার্সিটিতে পড়তেন, আপনি খুব কাছের মানুষ ছিলেন। হ্যাঁ, রানীগঞ্জ কলেজ থেকেই আমাকে ভালোবাসতেন। ওই মার খাওয়াটাই সূত্রপাত। ওই মার খাওয়ার পরে দুবার মার খেয়েছিলাম, তখন উনি আরো স্নেহ করতেন। আবার এটাও বলতেন যে মার খায় দুর্বলরা। এখন আমি বুঝছি দুর্বলরা কিরকম মার খায়। এটা দুর্বলই, রবীন্দ্র ঠিকই চিনেছিলেন। তো সেই জন্যে উনি ব্যবহার করার লোক জীবনে ছিলেন না। এই দুর্গাপুরে ওর বিশাল অবদান আছে, ট্রেড ইউনিয়নে, রাজনৈতিক পার্টিতে, কিন্তু হারাধন রায়ের কে তাড়ানোর পিছনে আজকে যাদের বিরুদ্ধে আমি গত 1.5 বছর ধরে সজাগ আছি, সক্রিয় আছি, এই সিন্ডিকেটের একটা ছোট অংশ, আমি নাম করে বলতে পারি, কিন্তু আমি বলবো না এখন। কেন? আর না, আপনার হারাবার কি ভয় আছে? জায়গার নাম বলতে পারি, কোনো অভিযোগ তো আপনার বিরুদ্ধে আছে যে আপনি ওই বাজারে ওনাকে হেনস্থা করেছেন। বাজারে জীবনে আমি ওনাকে হেনস্থা করিনি। 1 নম্বর, চেয়ার পাঠিয়েছিলাম ওনার মিটিং এ, চেয়ার আমি পাঠিয়েছিলাম। আর কাজরা মোড়ের কোন মাফিয়ার সঙ্গে যোগাযোগ করে ওই কাজরা এলাকার কারা কয়লা পাচারে হারাধন রায় যাদের বিরুদ্ধে নাম করেছিল, জামুরিয়ার কে সেই ব্যক্তি, কারা কারা 2-3 জন বলুন নামটা। আর কি নাম আমি বলবো না, এই জন্য কেস খাওয়ার ভয় আছে নাকি? আমার কি আর কেস, সাগরে পেতেছি সজ্জা, লোকে এইটাই জানে আমি এই ইঙ্গিতটা দিয়ে গেলাম, হেনস্থা আপনি করেছেন। এবার আপনি এই তারাই আজকে আমার পিছনে সক্রিয়। এই ইঙ্গিতটা খালি আমি দিয়ে গেলাম, বুদ্ধিমানকে লিয়ে ইশারা কাফি হয়। নাম চাইলে পরের আবার সিটিং এ আপনাকে সব নাম ডিটেল আমি দিয়ে দেবো। মানে তারপরেও আরো এখনো সম্ভাবনা দেখছেন যে আপনি সিপিএম ফিরতে পারবেন? না, আমি নিজে তো ফিরবো না। তাহলে আমি ফিরবো না তো। সম্মানের পরে লাত আপনাকে যদি কেউ মারে বিনা কারণে, আমাকে যদি কেউ লাত মেরে বার করে, আমাকে ডেকে বলতে পারতো তুমি কিছুদিন বসে থাক। আমি তো চেয়েছিলাম অব্যাহতি। এই তো আমার কাছে হোয়াটসঅ্যাপে মেসেজ আছে যেখানে মোহাম্মদ সেলিম আমাকে উত্তর দিয়েছিল, আমি তোমার সঙ্গে কথা বলবো। সেলিম তো এই প্রকরণেও চাইনি যে আপনাকে এইভাবে বহিষ্কার করা। আমি কি করে জানি? যেটা আমাদের সূত্র বলছে, হ্যাঁ, আমি বলতে পারি, অফিশিয়ালি আমি জানি না। এখানে উনি আমায় বলেছিলেন গত বৃহস্পতিবার যে আমি তোমার সঙ্গে কথা বলতে চাই। আমি বলেছিলাম আমি জেলা কমিটিতে থাকতে চাই না, এই অশান্তি পরিবেশ এসব আমার ভালো লাগছে। আমি তো বুঝতে পারছি আমাকে চারদিক থেকে নানাভাবে বিব্রত করা হচ্ছে। সেই জন্যে এই বিভীষণরা, আমি মন্ত্রী থাকার সময় হিংসা ছিল, অজস্র কাজ করেছি এক একটা এলাকায়, কনস্টিটিউয়েন্সিতে। তারপরে বলেছে নিজেরা কয়লা থেকে টাকা খেয়েছে। আজকে কারুর আসানসোলে ব্যবসা, কারুর আজকে বিশাল বিশাল বাড়ি, কারুর শালার ঝাড়খণ্ডের সম্পত্তি, একজন মারা গেছেন তার পরিবারের প্রপার্টি, বাকি সব হচ্ছে যে সবাই জানে। কিন্তু অভিযোগ তারা তো এটাই করছে যে কয়লা মাফিয়াদেরকে তো আপনি জায়গা দিয়েছেন। আপনি, আমার একটা বিনীত অনুরোধ আছে, যারা এটা বলছে তারা বলুক যে বামফ্রন্টের আমল থেকে সিবিআই এর এনকোয়ারি আর সিআইডি এনকোয়ারি হোক। মুখ্যমন্ত্রীকে তারা লিখুক যে বংশগোপাল চৌধুরীর বিরুদ্ধে, আমাকে যে কেউ লিখুক। আর যারা বলছে, আমি সিপিআইএম এর সেই লোকদেরকে ইনভাইট করছি যারা বলে হারাধন রায়কে তাড়াবার জন্য আমি কয়লা মাফিয়া সংযোগ ছিল, কেউ একজন লিখে দিক এটা, এনিবডি ফ্রম সিপিআইএম, আই ডোন্ট মাইন্ড, ডোন্ট বদার, কি আমি কয়লা মাফিয়া অমুকের সঙ্গে যোগাযোগ ছিল। আর দুর্গাপুরের কোন কয়লা মাফিয়ার কাছে কাদের নিয়মিত ছিল সেটাও তাহলে এবার সিআইডি এনকোয়ারি করুক। তার মাধ্যমটা কে ছিল? আপনারও তো কাছের লোকরা ছিল। আমি জানি না কে মাধ্যম ছিল, কারণ আমি তো কারোর হাতে কলকে নিয়ে আমি খাইনি। যারা খেয়েছে তারা বুঝবে। সিআইডি করুক না। আমি তো এবার বলবো, এবার বেশি যদি কেউ বলে তাহলে বাজালে জয় ঢাক বাজাতে হবে, টুং টুং করে বাজিয়ে লাভ নেই। তাহলে আমিও বলবো জয় ঢাক বাজিয়ে, আমিও সিআইডি, আমি তো এক্স মিনিস্টার, আমি তো এক্স এমপি, তাহলে আমি এবার ডিমান্ড করবো হোক সিআইডির এনকোয়ারি হোক সেই পিরিয়ড থেকে। তারপরে কে কাহা রাজা ভোজ আর কে কাহা গঙ্গা তেলি, দুধ কা দুধ পানি কা পানি সাফ হয়ে যাবে। আজ বললাম, অনেক দুঃখ ক্ষোভ থেকে বললাম, এতদিনের এই কলঙ্ক আমি মাথায় রাখবো না। ওই যে একজন পুলিশ অফিসার বলেছিল না যে গায়ে আমি দাগ রাখবো না, আইপিএস একজন বলেছিল কোন একটা জায়গাতে, ও দাগ আমি রাখবো না। এই যে আমার সাদা আছে, আমাকে আমার নেতারা বলতো সাদা জামা পাঞ্জাবি পরে সাদা সাদাই, আর যে এদিন যে এটা যেদিন কালো হবে, কয়লার কালি লাগবে, সেদিন আমাকে এই তল্লাটে আপনি আর দেখতে পারবেন। লিখুক সিপিএম এর নেতারা, যারা বলছে আপনাদের কাছে যে আমি মাফিয়া যোগ ছিল হারাধন রায়কে তাড়াবার জন্য, তাই আমি তৎপর ছিলাম, তারা সিআইডিকে লিখুক। সিবিআই তো করবে না কিছু, সিবিআই ফেলে রাখে।
ওদের কিন্তু অসুবিধা কিন্তু কিন্তু বংশদা একটা কথা তো মানে এটা আমাদের তো যারা নতুন সাংবাদিকতা করছে তারা হয়তো জানে না, কিন্তু আমরা তো এটা ভালো করে দেখেছি যে মানে এই জেলা যখন অবিভক্ত যখন বর্ধমান জেলা ছিল, ওইদিকে অমল হালদার, তারপরে কি নাম হচ্ছে নিরুপম সেন, আসানসোলে যে কয়লা মাফিয়া অ্যারেস্ট হয়েছিল, হ্যাঁ হ্যাঁ, সে লালবাজারে কি বয়ান দিয়েছিল, বেরক কার নাম আছে, হ্যাঁ, না সেইগুলো তো আপনি এখন তো আপনি ফ্রি, আপনি তো এখন বলতে পারেন। আমার বক্তব্য হচ্ছে যে এই যে কয়লা মাফিয়াদের দৌরাত্ম্যটার সময়টা তো এই যে সায়েন্টিফিক বাঁকুড়া জেলা লুটপাট করালো কারা, হ্যাঁ, সেই লোক আজকে এসে পশ্চিম বর্ধমানে একটা জায়গা থেকে এই দুর্গাপুরেই বাস করে আর টাকা ঢালে নেতার কাছে। বাঁকুড়া জেলা লুট করিয়েছে কে? কে সেই নেতা? বাঁকুড়া, বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে যে র্যাকেট ছিল, বলবে না সেটা? বংশগোপাল তাড়ালো হারাধন রায়কে কয়লার জন্য। না না, কিন্তু আমার তো কোথাও তাহলে টাকাটা লুকানো থাকবে। হ্যাঁ, বাড়ির দেয়ালটা যদি ভাঙতে চায় ভেঙে দেখে নিক। না না, বাড়ির দেয়াল ভাঙার কিছু প্রয়োজন নেই, মানে অভিযোগ এটা আপনাকে তো আজকে ডেকেছি আপনার অভিযোগগুলো বলার জন্য। অভিযোগ হচ্ছে যে সিপিএম এর জামানাতে, আপনাদের জামানাতে কয়লা মাফিয়াদের বাড়বাড়ত্ব, কারণ আপনি সবথেকে পাওয়ারফুল মিনিস্টার ছিলেন এই অঞ্চলে, এটা অভিযোগ আছে তোমার। হ্যাঁ, কালে সিং বলে একজন মাফিয়া বুদ্ধদেব ভট্টাচার্যের হাতে টাকা দিয়েছিল। হ্যাঁ হ্যাঁ, মনে আছে। ডু ইউ বিলিভ বুদ্ধদেব ভট্টাচার্য টাকা খেত? না, কখনো বিশ্বাস করি না, তাহলে সেই কোনো মতে বিশ্বাস করি না। কালে সিং কি করে পৌঁছেছিল? কালে সিংকে আপনার লোকেরা পৌঁছে দিয়েছিল, তাহলে মিটে গেল। হ্যাঁ, এটাও তুমি এতক্ষণ আমাকে এতবার জোর করছিলে, আস্তে আস্তে আমার এখান থেকে কম্পিউটার থেকে বেরিয়ে গেল। কিন্তু আমি রুচিহীন হতে চাই না, আমি এমন জায়গায় বলতে পারি, আরো কিছু বলতে পারি। অনেকের কপালে অনেক কিছু তাহলে লেখা আছে, কপাল কা লিখন বলে না, কপালের লিখনে তাহলে অনেককে অনেক কথা শুনতে। না, এডিডিএ নিয়ে আপনার অভিযোগ যে আপনি অনেক মানে কি নাম হচ্ছে আংবাং লোককে জায়গা দিয়েছেন, ঠিক আছে, নাম বলতে যেমনি আসানসোলের একটা অভিযোগ হচ্ছে যে একটা ইঞ্জিনিয়ারিং কলেজকে আপনি জায়গা দিয়েছেন, তার পরিপ্রেক্ষিতে আপনার ছেলে বিনা পয়সা ইঞ্জিনিয়ারিং পাস করেছে, এটা অভিযোগ। এটা আমার গবেষণা। বলুন। আজ খুব ভালো কোশ্চেন এনেছেন। বলুন বলুন। আমি তো ওই ইঞ্জিনিয়ারিং কলেজের খাতায় আমি তো এখনই গিয়ে পেমেন্টটা করে দিয়ে এলাম না, যে চেকটা আমার স্ত্রীর অ্যাকাউন্ট থেকে দেওয়া আছে, তাহলে কালকে পাওয়া যাবে সকালবেলা। হ্যাঁ, তুমি কাল সকাল পর্যন্ত আমাকে ওই ফোন থেকে ইঞ্জিনিয়ারিং কলেজে কোনো নাম্বার আছে কিনা দেখে ডিলিট করে রাখো, নাহলে কোনো মেকানিজম বার করো, তুমি এখানে আমি বসে থাকবো। এটা অভিযোগ, আমি বলছি আপনার বক্তব্যটা জানতে চাই। বলছি তো, ওই জন্যই তো বলছি, আই এম ক্ল্যারিফাইং। আমার স্ত্রী যে চেক দিয়ে পেমেন্ট করেছে, সেই চেকটা তো ফলস হবে না, ওর অ্যাকাউন্টে আছে। আমার স্ত্রীর অ্যাকাউন্ট এসবিআই রানীগঞ্জের অ্যাকাউন্ট থেকে বা ইউকো ব্যাংকের অ্যাকাউন্ট থেকে বেরিয়ে যাবে ইঞ্জিনিয়ারিং কলেজের নামে কতগুলো চেক গেছে। হ্যাঁ, আমি যেটা করেছি, দুজন বেঙ্গল পেপার মিলের বন্ধ হয়ে যাওয়া ঘরের শ্রমিকের ছেলেকে ওখানে আমি ফ্রি করিয়ে দিয়েছি। এটা আমার অপরাধ। দুর্গাপুরে আমি ফ্রি করিয়েছি কোথাও কোথাও, আমি অনেক হাসপাতালে আজও ফ্রি করাই, আমি নিজে নিই না। জমি নেওয়ার অভিযোগ, আমরাও জমি পেয়েছি যেখানে বসে স্টুডিও করছেন। তোমার কাছে আমি চা ছাড়া কি খেয়েছি? না, আমি এইটার জন্যই তো আমি তো প্রকাশ্যে স্বীকার করছি যে ৭২,৮০০ করে কাঠা আপনি আমাকে জায়গা দিয়েছিলেন ১২ বছর লড়াই করার পরে। হ্যাঁ, বলুন বলুন বলুন। এই যে আমার স্ত্রী হেলথ ওয়ার্ল্ডে ভর্তি হয়েছিল ২ মাস আগে, বিলটা দেখে নেবে। আর আমি এমন কাউকে জানি বেসরকারি হাসপাতালে বুদ্ধদেব ভট্টাচার্য উদ্বোধন করে যাওয়ার পরে কোনো বেসরকারি হাসপাতালে এটা উনি চাননি করতে, আমাকে বলেছিলেন, সে করেছেন, ভালোই করেছেন। এবারে তাদের কাছ থেকে কে সুযোগ নিয়েছে, আমি কবার নিয়েছি। হেলথ ওয়ার্ল্ডের বিলটা এখনই হেলথ ওয়ার্ল্ডে কাউকে পাঠিয়ে দাও, আমার স্ত্রীর আমার নামে যে বিল আছে ৭৬,০০০ টাকা না কত টাকা, আমি তো না দিতে পারতাম। অরুণাংশু গাঙ্গুলি আমাকে দেখে সে কি বিল নিত না? আমি যদি একবার অ্যাপ্রোচ করতাম, আই নেভার টুক দিস। এটা আমার বলবো অ্যারিস্টোক্রেসি কথা বলাটা ভালো না, এটা আমার অ্যারিস্টোক্রেসিতে লাগবে, এটা আমার ফ্যামিলি অ্যারিস্টোক্রেসি। কারণ আমার বাবা যে সম্পত্তির মালিক, আমার কারোর কাছে এরকম করে রাজনীতি করতে হবে না, আমি এরকম করে করেছি। সেটা তো আমরা নিয়ে নিক না, এটা হেলথ ওয়ার্ল্ডে যাক না। হেলথ ওয়ার্ল্ডে তো সিপিএম এর পরিবারের ছেলেই চাকরি করে,
কালকে জেনে নিক সবাই। আর মিশন হসপিটালও সিপিএম এর পরিবারের ছেলেই চালায় কে চালায় জানি না, কিন্তু কেউ চালায় শুনেছি। সুমিত চালায়, হ্যাঁ, আরো অনেক কিছু আছে। প্রদীপদার ছেলে আইকিউ সিটিকে আমি যখন জমি দিয়েছিলাম, পেরেছিল আমাকে দিয়ে ওই জায়গাতে কলম সই করাতে। আমি বলেছিলাম হাসপাতালের রেট এক, হাউজিংয়ের রেট হলে আলাদা। আমাকে পেরেছিল কোনোদিন ওই যে সাবারিয়ার ডানলপ কোম্পানি, এখানে যে জমি আছে, কারখানাটাকে বন্ধ করে বলেছিল আইটিতে ট্রান্সফার করবে। ফাইল তো এখনও পেন্ডিং আছে, এই যে মজুদ আছে, এখনও বেঁচে আছে, সই করিনি। আইটিকে আমি আইটি করতে দেবো না। আরও আছে, কলকাতা থেকে যে আইটি কোম্পানি এখানে এসেছিল, আইটিটা করতে পারলো না, সেই সময় মার্কেট নিয়ে ওদের কি অসুবিধা হলো, বললো ওটা হাউজিং করবে, আমরা হবে না। এইখানে যে হোটেলটা ছিল রোজভ্যালির হোটেলের মালিকানা পরিবর্তন হলো, 2 কোটি টাকা এডিডি ইনকাম করলো। আমার কাছে বহু লোকের তদবির ছিল, করিনি। নারায়ণ স্বরূপ নিগম সাক্ষী। নারায়ণ স্বরূপ নিগম তো আমার, আজকে সরকারে আমি নেই, আর নিগম সাহেব আমার হয়ে কেন বলতে যাবে, জিজ্ঞেস করুন। দে আর ভেরি গুড অফিসার। এইচকে দ্বিবেদী এখানে ছিল, নারায়ণ স্বরূপ নিগম ছিল, অজিত বর্ধন ছিল। আর বড় কথা, এখন তো কবি দত্ত আছে, ওর কাছে তো সব ফাইল আছে। কবি দত্ত নিজেই তো সাক্ষী যে আমি কি করেছি। সব বলে কি লাভ আছে? আমার ছেলেকে আমি কম পয়সায় ইঞ্জিনিয়ারিং পড়াতে যাবো? এত ভিখারির দশা আমার হয়নি। এই চেক নাম্বারগুলো কালকে আসানসোল কলেজ থেকে যে কেউ বার করে নিতে পারে। আমার স্ত্রী প্রত্যেক বছর কত টাকা করে চেক দিয়েছে। আচ্ছা, আরেকটা কথা, আমি তো তোলাবাজ নই, কারখানার সিন্ডিকেট থেকে তোলা খেতে যাবো। চেহারাতে বলা যায়, ওইটা আমাদেরও 30-35 বছর হলো, তো আমরাও তো দেখেছি। আমাকে কিন্তু যারা কারখানার মালিকের কাছে হাত বাড়িয়ে টাকা নিয়ে, এটা আমাকে বলে নিতে দাও, আর কারখানার মালিকের কাছে টাকা নিয়ে এই বালাজির মতো কোম্পানিতে 150 লোকের চাকরি খেয়ে চলে যাওয়ার পরে চুপ মেরে থাকে, তারা শ্রমিক নেতা। আর আমার ছেলে ইঞ্জিনিয়ারিং পড়েছে, টাকাটা পেমেন্ট করে, আমি সেই তোলাবাজ। আপনি শ্রমিকটাই তো করেননি, শ্রমিক নেতাটাই তো আপনি বুঝেন না। সিটুটা তো আপনি জোর করে কবজা করে রেখেছেন, এরকম অভিযোগ আছে। বলছে করেছে কেন, তাহলে করলো কেন? যেহেতু আপনার মেজরিটি আছে, মেজরিটি আছে, মারামারি করে মেজরিটি, বলে আপনি শ্রমিক সংগঠনটা বোঝেন না। বুঝি না মানে আমার আগে কে এখানে এসে বুঝেছে? এখন যারা আছে জেলার পার্টির নেতা, আমার আগে থেকে কে এখানে করেছে? আমি তো সান অফ দ্য সয়েল, অন্ডাল স্কুলে ক্লাস 1 থেকে পড়েছি, জন্ম থেকে। বাকিরা কবে এসছে এখানে? যারা দিকপাল নেতা এখন, তারা কবে বর্ধমান থেকে এখানে এসছে? হিসেব দিয়ে দিক। তাহলে আমি জোর করে কি করে কবজা করলাম? কে দুর্গাপুরের বড় নেতা আছে যে একটা কারখানাকে তো লাটে উঠিয়ে দিয়ে রাজ্যের নেতা হয়ে বসেছিল? তাই, হ্যাঁ, একটা কারখানাকে লাটে উঠায়নি? কে না জানে? দুর্গাপুর স্টিল আজকে কেন মুভমেন্ট হচ্ছে না? দুর্গাপুর ইস্পাতের দিকপাল নেতারা ছিল, আজকে কেন মডার্নাইজেশনের জন্য, আধুনিকীকরণের জন্য কেন দাবি ওঠে না? কোয়ার্টার নিয়ে কেন ইস্পাতের লোকেরা, কি চুক্তি হয়েছে আজকে বার করুক। হিন্দুস্তান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন বার করুক লোকের কাছে, কি চুক্তি করেছে তারা। সেই চুক্তি অনুযায়ী আজকে কোয়ার্টার নেই তাদের লোকগুলো। না, কিন্তু বংশধর একটা অপরাধ তো আপনাদেরও হয়েছে, যে অঙ্গদপুর শিল্প তালুকে একজন সিটু নেতার নামে তোলাবাজির যে অভিযোগগুলো উঠেছিল, আপনারা তো মাথা পর্যন্ত পৌঁছালেন না। এই যে সুইটকে দুর্গাপুর ছেড়ে পালাতে হলো, তা তার সুইটের কি ক্ষমতা ছিল সেটা করা, না তার পিছনেও কেউ ছিল যাদেরকে, যে ছিল পিছনে তাকে গিয়ে জিজ্ঞেস করবে, তাদেরকে জিজ্ঞেস করবে? না কেন, আপনারা তো সংগঠনের দায়িত্বে ছিলেন। না, আমি দুর্গাপুরের ওসবে আমি ছিলামই না। আমার দুর্গাপুরের কোনো দায়িত্ব ছিল? আমার দুর্গাপুরের দায়িত্ব ছিল না। আমাকে ঢুকতে দিলে তো দুর্গাপুরে ঢুকবো। আমি এডিডির চেয়ারম্যান ছিলাম, বাকি ওই সংগঠনের ব্যাপারে কি ছিল সেটা তারা জানে, আমি কি করে বলবো? কিন্তু সিটুর তো সিটুর, আমি তো অজিত মুখার্জি মারা যাওয়ার পরে আমি সম্পাদক হয়েছি। যখন সরকার নেই, যখন ময়দানে সুইট নেই, আরো অনেক সুইট সাওয়ার, তারপরে তোমার হচ্ছে, আপনি যে অভিযোগটা করছিলেন ওটা তো বিকেসি কে স্পেশালি করছিলেন, যে একটা কোম্পানি লাটে উঠিয়ে দেওয়ার। আমি কারো নাম বলবো না, লাটে তুলেছে, ঘটনা লাটে তুলেছে। আজ আমি বলবোই এটা। এবং সে হচ্ছে যে মানে নিজের বিচার না করে সে অল ইন্ডিয়া নেতাদের বিচার করতে যেত। কে চেনে না তাকে? এই দুর্গাপুরের ট্রেড ইউনিয়নকে শেষ করে দিয়ে চলে গেছে। কত লোক আমাকে গালাগালি করে। এই যে আজকে যেমন তুমি বলছো আমাকে যে অঙ্গদপুরের তোলা উঠেছে, সব ছিটে তো আমার গায়ে লেগেছে। কে খেয়েছে অঙ্গদপুরের তোলা? কে খেয়েছে কাঁকসার শিল্প তালুকের তোলা? আমি খেয়েছি। জয়বালাজির আজকে 123টা লোক ভিখারির মতো ঘুরে বেড়াচ্ছে। সব কারখানাতে কি হয়েছে? কেন কারখানা বন্ধ হয়ে গেছে? তো পরে হয়েছে, 11 সালের পরে কিছু বন্ধ হয়ে গেছে। তার আগে যখন হয়েছিল ওয়ার্কারদের সব কিছু পাওনাগণ্ডা আছে নেই? কে জানে না? সবাই জানে। আর আমি তো ট্রেড ইউনিয়ন, আমি জোর করে কেন দখল করে থাকবো?
আমি তো ট্রেড ইউনিয়ন করেছি 1986-87 সাল থেকে, আর আমার পরে তো অনেকে লাইন দিয়ে এসছে এখানে বর্ধমান থেকে। অনেকে তো এখানে দুর্গাপুরে দিলীপ মজুমদার তুলে নিয়ে গিয়ে চাকরি করে দিয়েছিল, তারপরে সে হঠাৎ করে নেতা হয়েছে। তো তাদের বেলায় আসে না কিছু। যদি এটা জীবন রায় বলে, এটা জীবন রায় যদি আমাকে বলে, জীবন রায়ের গালে থাপ্পড় মেরে বললেও আমি বলবো যে আমরা সবাই জীবন রায়ের ছাত্র। আমি ওই রামশ্যাম যদু মধুর কথায় আমি কিন্তু এটা তো স্বীকার করবে যে আপনার পার্টিতে মানে আপনাকে মন্ত্রিত্ব করার জন্য দিলীপদার মতো লোককে বঞ্চিত করা হয়েছিল। দিলীপদা বঞ্চিত কেন হয়েছিল এবারে তাহলে একটু বলুন না, ইতিহাস নেই। দিলীপ মজুমদারের মতো নেতা ছিল না। আজকে যে ইস্পাতের আন্দোলনে দিলীপ মজুমদার, জীবন রায়, দিলীপ মজুমদার, আরও নেতারা ছিল। আমি বলছি যে দিলীপদাকে কেন করেনি সেটা জানতে গেলে তো আমার দাদুদেরকে তুলে আনতে হবে। তার কেউ বেঁচে নেই আজকে, আমি জানবোটা কোত্থেকে? তখন তো আমি হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াই, আমি জানি না। তখন পার্টিতে আমার ট্রেড ইউনিয়ন, আমি যে পার্টিতে ছিলাম তাতে আমার কোনো পজিশন, আমার বলার মতো জায়গা নয় তখন আমার। বংশত আমি কি করে একটা মজার কথা একটু জিজ্ঞেস করতে চাই। অনেক কথা হলো, আপনার যে মূল অভিযোগগুলো ছিল সেগুলো আপনি জবাব দিলেন। একটা জিনিস জানতে চাই, এই যে এখন গোটা রাজ্য জুড়ে চলছে ধরুন এই যে শিক্ষক নিয়োগ নিয়ে, ঠিক আছে, এবং সুপ্রিম কোর্টের রায়ের পরে এটা ধরে নিন যে এই যে 26,000 চাকরি মোটামুটি বাতিল হয়ে যাওয়ার জায়গাতে পৌঁছে গেছে। এই 3-4 মাস যতটুকু যাদের কাজ আছে, এখন তারা 3-4 মাসের জন্য লড়াই করছে যে কে আগে যাবে কে পিছনে যাবে। সিপিএমের জামানাতে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী নেত্রী সবসময় একটা অভিযোগ করেছেন, হ্যাঁ, যে আপনাদের সময়ও নাকি চিরকুট সিস্টেম ছিল, এবং তার প্রমাণ হচ্ছে যে যত সিপিএমের নেতা তাদের স্ত্রীরা কিন্তু চাকরিটা তাদের কনফার্ম থাকতো বলে তাদের বররা চুটিয়ে রাজনীতিটা করতে থাকতো। এরকমও অভিযোগ আছে। আপনার বৌদি তো চাকরি করেই জানি, কিন্তু এই পার্থদা, আভাস টাভাসের বউদেরকেও আপনারা নাকি চাকরি টাকরি লাগিয়ে দিয়েছিলেন, তারাই আজকে আপনাকে ছোবল মারছে। কি বলবেন, কিভাবে বলবেন? আর এই শিক্ষকের আন্দোলনের এই 26,000 লোকের চাকরির ব্যাপারটা আপনি কিভাবে দেখেন? আপনি তো আমি ওরা চাকরি পেয়েছে, তারা সব মানে সিপিএম এ যারা চাকরি পেয়েছে তারা সব ভালোভাবে পেয়েছে, তাই তো? দুটো নাম বললে ওটা আমার খুব খারাপ, মানে এটা ওরা BA-MA পাস করা মেয়ে চাকরি পেয়েছে। আর আমার বউ আমার বিয়ের আগে পূর্বস্থলীতে চাকরি করতো, বিশ্বরম্ভা বলে একটা জায়গা আছে। তখন আমার বিয়ে হয়নি, আমার বাবা তো অ্যারেঞ্জ ম্যারেজ করে দিয়েছিল। আমার বিয়ের আগে পেয়েছিল, দুটো স্কুলে পেয়েছিল, একটা অদিত চৌধুরীর এলাকায় পেয়েছিল, বহরমপুর, ওরা ওকে ছাড়তে চায়নি, আর ওখানে পেয়েছিল। আর এরা যে দুটো নাম তুমি বললে, আমি নাম উচ্চারণ করবো না, আমি যাদের দিয়েছি এদেরও সার্টিফিকেট আছে, ওটা কন্ট্রাকচুয়াল চাকরি করতো, কন্ট্রাকচুয়াল করতো। এবার সেকেন্ড হচ্ছে 26,000-এর এই চাকরি নিয়ে আমি এখন কোনো কথা বলবো না, কারণ এটা কোর্টে পেন্ডিং আছে। বিকাশ দা লড়ছেন এবং এই নিয়ে অনেক ঘটনা ঘটছে, সুপ্রিম কোর্টে পিটিশন ফাইল হচ্ছে। কিন্তু যেসব জিনিস হচ্ছে যে ওখানে আমি যা জাজমেন্টটা দেখেছি, সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের জাজমেন্টের কপিটা আমার বাড়িতে রাখা আছে। যেদিনই বেরিয়েছিল আমি ডাউনলোড করিয়ে এনেছিলাম, তার কপি আছে, হার্ড কপি আমার কাছে। সেখানে অনেকগুলো জিনিস লেখা আছে, এত মোটা জাজমেন্ট। এবং তার লাস্ট প্যারাতে হ্যান্ডিক্যাপ্ট একজনকে, ক্যান্সার পেশেন্ট একজনকে, উনি বলেছেন যে আমি বিশেষভাবে মানবতার কারণে ওকে চাকরিটা অ্যালাউ করলাম, আর হ্যান্ডিক্যাপ্টদের বেতনটা ফেরত দিতে হবে না, বাকি অযোগ্য প্যানেল পুরোটাই বাতিল। এইবারে এটা এখন সুপ্রিম কোর্ট দেখুক, হাইকোর্ট দেখুক, আমি আর এর মধ্যে ঢুকে কেন আর বিকাশদার মতো তারা খাবো কারুর কাছে? না তো আবার এটার তো একটা পাল্টা প্রশ্ন এটাও হতে পারে যে আপনি তৃণমূলের সঙ্গে এত সখ্যতা বেড়েছে যে আপনি সমালোচনাই করতে পারবেন না তাদের দুর্নীতির বিরুদ্ধে। আমি তাহলে জাজমেন্টটা কজন পড়ে দেখেছে? আমি বলছি যারা, আপনি আমার উপরে রেগে যাচ্ছেন কেন? আমি তো জাস্ট একটা প্রশ্ন করছি। আমি রাখবো। আচ্ছা প্লিজ, তুমি না সিপিএম, না বিজেপি, না তৃণমূল, ঠিক তো? আমার এই সম্পর্ক, থ্যাঙ্কস। এইটা যদি সবাই মানে তাহলে আমার জীবনের এটাও একটা সার্থকতা। আচ্ছা, ওই প্যানেলে নিয়ে আমার কোনো মাথা ব্যথা এখন নেই এই মুহূর্তে, এই জন্যে, কারণ আমাকে যে রডটা মাথায় মারা হয়েছে লোহার, ওটা তো মানে মরতে মরতে বেঁচে থাকা এখন আমার একদম, তাই না? একদম একদম। এই যে লোকের কাছে বেরোবো, কেউ জিজ্ঞেস করে, লোকে আমার ভাগ্যক্রমে চেনে, তাই এখন আমার মাথা উঁচু করে হাঁটি। এইবারে যেটা হচ্ছে, এটা তো সাবজুডিস, এটা বলাটা আমার অন্যায়। এটা তৃণমূলের পক্ষেও বলছি না, কারুর পক্ষেই বলছি না, সাবজুডিস। তো সুপ্রিম কোর্টে গোটা মামলাটা
পরিচালনা করার সময় ওরা যখন বারবার চেয়েছিল, এবার আমি বলি এটা তৃণমূলের বিরুদ্ধে যাবে। ব্রাত্য বসু এখন বলছেন যে আমি ওএমআর সিট দেবো। ওএমআর সিট তো আগে দিলেই হতো। তাহলে বিকাশদার যে পয়েন্টটা, আমি তো বলছি বিকাশদা তো ওই পয়েন্টটাই বলছেন, তো বিকাশদার দিকে সবাই রেড়ে করে তেড়ে যাচ্ছে কেন? তুমি সুপ্রিম কোর্টে বলো বিকাশ ভট্টাচার্যের চেম্বার ভেঙে লাভটা কি আছে? আমি বিকাশদাকে ল পয়েন্ট থেকে, বিকাশদার স্ট্যান্ড থেকে, আর বিকাশদার বিরুদ্ধে এই যে গল্প গাল ছড়িয়ে দিতাম, এই যে যেমন আমাকে ছড়িয়ে দিচ্ছে, এবার বিকাশদাকে কেউ বলবে 27 লাখ খেয়েছে, কেউ বলবে 57 লাখ খেয়েছে, এইসব বললে চলবে? বিকাশ ভট্টাচার্য সে রায়টা দেখিয়ে, বাপরে বাপ, ওর বাড়িতে গেছি আমি, দেখেছি, আমি তো গেছি, রায়টা তো দেখিয়ে দিয়েছি বিকাশ ভট্টাচার্য। আর বিকাশ ভট্টাচার্য অকুত ভয়, ও তো ভাঙচুরি করুক আর যাই করুক, বিকাশ ভট্টাচার্য দাঁড়াবে সুপ্রিম কোর্টে, আমি জানি দাঁড়াবে। বিকাশ ভট্টাচার্যকে নিজের জায়গা থেকে কেউ নড়াতে পারবে? তাহলে সোমনাথ চ্যাটার্জিকে কেউ পারতো? সোমনাথ আরো বড় স্ট্যাচার ছিল, বলাই রায়কে কেউ পেরেছে কোনোদিন? এরা তাই। আচ্ছা বংশদা, আমরা একটু শেষের দিকে আসছি। একটা জিনিস আপনাকে আপনার স্বস্তির জন্য জানাতে চাইছি যে স্বস্তি একদম স্বস্তি, যে দলমত নির্বিশেষে মানে আপনার এই বহিষ্কারটাকে অনেক প্রতিক্রিয়া এসছে তো, আমাদের কাছে অনেক প্রতিক্রিয়া এসছে তো, অনেক ভিন্ন রাজনৈতিক দলের লোকেরাও কিন্তু এটা স্বীকার করেছে যে বংশগোপাল চৌধুরীর এই বহিষ্কার ট্রেড ইউনিয়নের বড় ক্ষতি করে দেবে বলে মনে হচ্ছে। আপনি শ্রমিক নেতা, যে কেউ মানুক না মানুক, আমরা তো মানি এটা, তো আমরা এটা জানতে চাইছি যে ট্রেড ইউনিয়নটাকে আজকে আপনি কি অবস্থায় পাচ্ছেন, আর সত্যি সত্যি আপনি যদি ছেড়ে দেন তাহলে কি হবে, মানে সিটুর কি হবে? সেটা দায় আমার নয়, হ্যাঁ, সেটা সিটুর নেতারা বুঝবে। আর 2 নম্বর হচ্ছে, আমি এখন ওই সেই একটা রবীন্দ্রনাথের কথা আছে না, আমি আলো চাই আকাশ চাই মুক্তি চাই, হ্যাঁ, ভালো উপন্যাস রবীন্দ্রনাথের, আলো চাই আকাশ চাই মুক্তি চাই। তো আমি এখন ভালো মুক্ত আবহাওয়ায় ঘুরে বেড়াচ্ছি, এবারে সিটুর জায়গা সিটু বুঝে নেবে। না, কিন্তু আলটিমেটলি দেখুন, শ্রমিকদের কথা, মে দিবস আসছে, শ্রমিকদের কথা বলতে হবে। আজকে আপনি এই শিল্পাঞ্চল, খনি অঞ্চল, হ্যাঁ, শ্রমিকরা যা ন্যায্য পাওনা, বিশেষ করে ঠিকা মজদুর, এই যে এখনই আমি বললাম বালাজি কারখানা, এসপিএস মেটাল কাস্ট, তো মলয়বাবুকে আমার চিঠি দেওয়া আছে, শ্রমমন্ত্রীকে, একজন এক্স মিনিস্টার, এক্স এমপি হিসেবে আমার লেখা চিঠির কপি আছে আমার কাছে। আমি তাকে মিটিং ডাকতে বলেছি, মিটছে না। এরকম অনেক বিষয় আছে, যেমন আজকে আমি দেখলাম মুখ্যমন্ত্রী খুব ভালো একটা পদক্ষেপ নিয়েছেন, তোমার স্টুডিওতে এসেই দেখলাম। আমার কমপ্লেন ছিল গত 6 মাস থেকে, জমি সিঙ্গারন নদীর যেটা নিয়ে উনি নাকি বলেছেন, তাই তারপরে মুখ্যমন্ত্রীর নির্দেশে হয়েছে, এরকম দেখলাম যে ফাইন হয়েছে 500 কোটি টাকা। এই যে সিঙ্গারন ছোট করেছিল কারা? ওখান থেকে কি ভাগ বেরোয়নি টাকা? চাটা খান হাত। মৃণাল ব্যানার্জি আমার একটা কথা বলতো, নাড়ু ঘোরালেই গুঁড়ো পড়ে, তো ওই গুঁড়ো কারা কারা খেয়েছে সিঙ্গারন নিয়ে? একটা ব্যবসাদার রানীগঞ্জে, সে ওখানে একটা জমি বেআইনি করে দখল করে রেখেছে, আমি চিঠি দিয়েছি ডিএমকে, কারা তাকে প্রোটেকশন দিচ্ছে? এগুলো চলবে? কারখানায় দূষণ, এই তো আমি 5 দিন আগে ডিএমকে বলে এসেছি যে আপনি একটা মিটিং ডাকলে মিটবে না। আমার সময় আমি রেড করাতাম, কেন আজকে আমাকে বলতে পারে না কেউ? রেড করানো হতো, আমি পলিউশন কন্ট্রোল বোর্ডকে বলতাম রাত্রেবেলায় রেড, ইএসপি মেশিন চালায় না। আজকে দেখো না গোটা দুর্গাপুর কি, মঙ্গলপুর, বক্তারনগর, কারখানার তো দোষ নয়, কারখানা তো হবে এই দেশে, আর কারখানা না হলে তো মরবে লোকে। দূষণ কন্ট্রোল করার যন্ত্র আছে, দেখছে কেউ? সেটা ইউজও করা হচ্ছে না। দেখবে আমার ধরনের মুখ্যমন্ত্রী নিশ্চয়ই দেখবেন, আর নাহলে লিখবো ভবিষ্যতে, আবার লিখবো, আবার ডিএম এর কাছে। আপনি চাটা খান, তারপরে আরেকটা প্রশ্ন করে। আপনি তো একটা মানে এমন বিভাগের মন্ত্রী ছিলেন যে বিভাগটা স্মল স্কেল ইন্ডাস্ট্রির মধ্যে পড়তো, তাই তো? আসানসোলে জমি মাফিয়া, 500 কোটি টাকা জরিমানা। আপনি এইখানে স্মল, মিডিয়াম আর এনসেলারি যে ইন্ডাস্ট্রিজ আছে, হ্যাঁ, টেক্সটাইল, তার ভবিষ্যৎটা কি দেখছেন এখন আপনি? মানে এই শিল্পাঞ্চল, বুদ্ধবাবু একবার বলেছিলেন একটা বড় চ্যানেলের ইন্টারভিউতে যে আগামী দিনে লোকে মানে আমাদের মানে রাজ্যের যে ছেলেমেয়েরা আছে তারা কি নিয়ে থাকবে এবং কীভাবে চাকরি পাবে। হ্যাঁ, আজকের ডেটে মানে মেলা খেলা ছাড়া মানে এখন আর শিল্প বাণিজ্যের যা অবস্থা,
আপনি বিগে শ্রমিক নেতা, বিগে মন্ত্রী, আপনি কিভাবে ভবিষ্যৎটা দেখেন এই দক্ষিণবঙ্গের? মানে আমি এটা দিয়ে লাস্টে একটা প্রশ্ন করে এটা শেষ করব অনুষ্ঠানটাকে। আপনি একটু বলুন তো যে ইন্ডাস্ট্রির কি অবস্থা আপনি দেখছেন, না ট্রেড ইউনিয়নের শ্রমিকদের অবস্থাটা কি দেখছেন? ট্রেড ইন্ডাস্ট্রি না বাজলে তো শ্রমিক বাঁচবে না। এই যে একটা কনসোর্টিয়াম বুদ্ধদেব বাবু সময় যেটা হয়েছিল, যেটা আমি যুক্ত ছিলাম, ডিভিসি, কোল ইন্ডিয়া এবং এমএমসির জন্য, এই যে এমএমসির জন্য ডিভিসি, কোল ইন্ডিয়া, বিইএমএল। এবং বুদ্ধদা সত্যি ঠিকই বলেছেন, যে তুমি বলেছো, বুদ্ধদা বিইএমএল এর চেয়ারম্যানকে আমার বাংলোয় পাঠিয়েছিল, নিজে দেখা করে বলেছিল ও সব জানে, এডিডিএতে ওই জমি দেওয়া আছে। এদের যে কোয়ার্টার এডিডিএর, কি সুন্দর একটা সিস্টেম করা হয়েছিল। তো এটা সেই কনসোর্টিয়ামের মিটিংটাই তো হলো না 2011 পর থেকে, নাম্বার ওয়ান। এই যে ধস, কালকেই বারাবণীতে ধস হয়েছে, চরণপুরি। আমার সিরিজ অফ চিঠি আছে প্রধানমন্ত্রী, আমি দিল্লি গেছিলাম, কয়লা দপ্তরের সচিবের সঙ্গে দেখা করে এসেছি। আমি তোমাকে বলছি আবার অ্যাজ এক্স এমপি আসানসোল আমি যাব কয়লা দপ্তরের সচিবের কাছে আগামী 15ই মে পরে, 15 দিন পরে আবার মিটিং যাবো, মিট করতে। সিএমডি ইসিএল ভিজিট করেছে হরিশপুর গ্রাম, কেন্দা, বহুলা, গোটা এলাকা ধসছে। এই যে সামগ্রিক বিষয়টা, এটা স্টেট গভর্নমেন্টের। আর আমি মনে করি এখন দক্ষ একজন চিফ সেক্রেটারি আছে, মুখ্যমন্ত্রীকে সব জিনিস দেখতে হবে কেন, চিফ সেক্রেটারি তো দেখেন, নন্দিনী ওই কমিটি, না নন্দিনী তো হোম সেক্রেটারি, চিফ সেক্রেটারি মনোজ পন্ত, উনি দেখবেন। নন্দিনী দেখবেন, হ্যাঁ ওর টাইটেল ভুলে যাচ্ছি। নন্দিনী আমাদের ইন্ডাস্ট্রিতে ছিল, WBIDC-তে ছিল ও। নন্দিনী টাইটেলটা আমার এই মুহূর্তে মনে হচ্ছে পড়ছে না, মনোজ পন্ত আছে। তো ওরা কমিটি করে দেখে নিতে পারে। কোল ইন্ডিয়ার সাথে মিটিং চিফ সেক্রেটারি করে সবসময়, তারপরে এইটার ব্যাপারে উনি করেন। হ্যাঁ হতে পারে হাজার ঘন্টা প্রবলেম আছে, কিন্তু 11 সাল থেকে অনেক দিন হয়ে গেল, এটা বারবার উঠেওছে। কিন্তু আমি জানি না তখন পার্থ চ্যাটার্জি মন্ত্রী ছিল, এসেই প্রথম দুটো কাজ বন্ধ করে দিল, ওই ফাইলের মিটিং করলো না, আর এয়ারপোর্টের মিটিংটাও 1-1.5 বছর বন্ধ করে রেখে দিল। এই যে আজকে জমি মাফিয়া ফাফিয়া সব গজিয়ে উঠেছে, এই যে সিঙ্গারা নদী আজকে বুঝে গেছে। আমার চিঠি আছে গত 6 মাস ধরে, কিন্তু আজ আমি খুশি। যেমন আমার কাছে আজকে খুব দুঃখের দিন যে আমি একজন বহিষ্কৃত সিপিএম বলে তোমার কাছে বসেছি। বললাম যে আমি মুক্ত হয়ে গেছি, আমি মুক্ত এখন, মুক্ত বিহম্ব। আমি বলছি ভালো হলো, নিঃশ্বাস নিয়ে বাঁচা যাবে, আর আমাকে অনেক লোকের অনেক গালাগাল হজম করতে হবে না, কেউ আমাকে দাগিয়ে দিতে পারবে না। আর 2 নম্বর হচ্ছে এটা, যে এইটা অ্যাকশন আজকে গভর্নমেন্ট নিয়েছে, এই সিঙ্গারনকে আজকে উদ্ধার করেছে। ভালো দিনে তুমি আমাকে ডেকে এনেছো। মানে আমি অনুষ্ঠানটা শেষ করব। আপনি যেহেতু আপনাকে আমি ডেকেছি, শেষটা আমরা সবসময় চেষ্টা করি যে এসছে তার যদি কিছু আমাদের পাবলিকের বলার উদ্দেশ্য থাকে, আপনি কিন্তু 2 মিনিটে আপনার কথা বলতে পারেন। ঠিকই আছে। আমার বলার মতো একটাই, যে আমি কোনো দলে এখন যোগ দিইনি। এই যে কিছু লোক নানাভাবে ফেসবুকে লিখছে, এরা অন্যায় কাজ করছে, এবং এটা ব্যক্তিগত একটা শত্রুতার থেকে, এবং আমি জানি ফোন করিয়ে করানো হচ্ছে। এটা বন্ধ হোক। আমি নেই কোনো দলে, এখন আমি নেই, আমার কোনো পলিটিক্যাল অ্যাফিলিয়েশন এখন নেই। আমার অনেক বন্ধু আছে, এই যে পঙ্কজের নাম বলো, পঙ্কজ সিপিআইএম পশ্চিম বর্ধমান জেলার সম্পাদক মণ্ডলীর সদস্য হয়েছিল, তার সঙ্গে আমার চেনা থাকবে না? তারপরে তৃণমূলের যারা নেতা আছে, আমি ছোটোবেলা থেকে তাদেরকে চিনি, আমরা এখানে বাস করেছি। এটার মধ্যে অন্য কোনো ইকুয়েশন নেই। আর ওই যে তুমি কি একটা বললে, ডিল নাকি, ডিলে আমি নেই কোনোদিন, আমি ডিলে নেই। তুমি যদি চা খাও ধন্যবাদ, চা খাইয়ে দাও। আমি একটা শেষ করব, মানে বংশদার সঙ্গে কথা বলার পরে মানে যে পুরো জিনিসটা উঠে এলো, তার সার একটা হিন্দিতে একটা শের দিয়ে আমার মনে হয় শেষ করা উচিত, কি हमको तो अपनों ने लूटा, गैरों में कहाँ दम था, मेरी कश्ती वहीं डूबी, पानी जहाँ कम था। খুব ভালো থাকবেন। এবং আপনি, আমি একটা বাংলা কবিতা বলি। হ্যাঁ বলুন। তোমার সে আশায় হানিব বাজ, জিনিব আজি কার রনে। ভালো থাকবেন বংশদা, খুব ভালো সময় অনেক দিন পরে কাটলো। এবং আমার এটা বদ্ধ ধারণা যে রাজনৈতিক নেতাদের এই মোরালিটিটা থাকা উচিত, যে তারা
পাবলিককে আমাদের মাধ্যমে ফেস করবে। আমি বংশধা, যে বংশধাকে চিনি, মানে গর্ব করে বলি যে হ্যাঁ আমি বংশধাকে লাস্ট 30 বছর চিনি। আপনি যদি আজকে না আসতেন, আপনি ঠিক মনে বললেন যে লোকের মধ্যে এটা ধারণা যেত যে আপনি কোথাও না কোথাও কিছু, কিন্তু এই যে আপনি ফেস করার এই যে মানসিকতা, আপনার কাছে অনেক কিছু শেখার আছে নতুন প্রজন্মের নেতাদেরকে। ধন্যবাদ, খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ। উঠি তাহলে। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।